বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে একটি কুকুর আগুনে পুড়ে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ে সেই কুকুরটি ঢুকলো কিভাবে? এটা নানান মহলে আলোচনা হচ্ছে। এখন দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই প্রশ্নটি তুলেছেন, আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। তিনি ঠাকুরগাঁয়ে একটা আলোচনা সভায় প্রশ্ন তুলেছেন, কুকুর কিভাবে সচিবালয়ে ঢুকলো? এটা কিন্তু দেশবাসীর প্রশ্ন। যেখানে মানুষ ঢোকাটা খুব কষ্ট, সেখানে কুকুর গেল কিভাবে? পত্রিকায় এসছে, রাইজিং বিডিতে একটা নিউজ চোখে পড়েছে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত আছে বলে মনে করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, কুকুর কিভাবে সচিবালয়ে ঢুকলো? এটা কিন্তু পুরো দেশবাসীর প্রশ্ন। নিরাপত্তা কোথায়? নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কোথায় ছিলেন? পুলিশ কোথায় ছিল? অন্যান্য আরও যারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা কোথায় ছিল? তাদের সবার চোখে ফাঁকি দিয়ে কিভাবে একটি কুকুর ভেতরে প্রবেশ করল? বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হল রুমে ঠাকুরগাঁও রাইজিং শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই প্রশ্ন তোলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভালো বলেছেন তিনি। সার্জিস আলম বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ২ প্রান্তের ২ রুমে আগুন জ্বলছে। এটাও কিন্তু অস্বাভাবিক। নির্দিষ্ট ২ রুমে কিভাবে আগুন জ্বালানো হলো? কারা এই দুষ্কৃতকারী? দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার দূরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এটা পরিষ্কার। প্রত্যেকেই বলছেন যে এটা পরিকল্পিত। এটা কিভাবে সম্ভব? এমন ২ জনের রুমে আগুন লেগেছে, খুবই গুরুত্বপূর্ণ ২ জনের রুমে আগুন লেগেছে, যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন। খুবই ভালো কথা। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের কথা বলা হয়েছে। তাদের ২ জনের মন্ত্রণালয় সেখানে। তাদের ২ মন্ত্রণালয়ে কিভাবে আগুন দেয়া হলো? যারা বিগত ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এটা অবশ্যই উদ্দেশ্যমূলক। তবে কেউ কেউ বলছেন যে তাদের সাথে অথবা মন্ত্রণালয়ের লোকজনের সাথে যোগসাজশ ছাড়া যারা এই কর্মটি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, কখনো এটা সম্ভব নয় যোগসাজশ ছাড়া। তিনি বলেন, পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সচিবালয়ে আগুন লাগা রুমে একটি কুকুর পাওয়া গেছে। এটা কিন্তু আমি বুঝতে পারছি না, একটি কুকুর কিভাবে সচিবালয়ের রুমে ঢুকলো? এটা যে ষড়যন্ত্র তা আমি নিশ্চিত। এই ঘটনা আমাদের তদন্ত করতেই হবে, অবশ্যই এই ঘটনার তদন্ত করতে হবে। কারণ কুকুরকে, সাধারণ কোনো কুকুর কিন্তু সচিবালয়ের ৭ তলায় যেতে পারবে না। কুকুরকে ট্রেনিং দেয় একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী, প্রশিক্ষিত কুকুর তাদের রয়েছে। কুকুরকে প্রশিক্ষণ দেয় বাংলাদেশ র্যাব, যেটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কুকুরকে প্রশিক্ষণ দেয় পুলিশ। কুকুর প্রশিক্ষণ দেয় আরও অন্যান্য যে নিরাপত্তার দায়িত্বে যেসব সংগঠন রয়েছে তারা। সো সাধারণ মানুষের কুকুর সেখানে যাওয়ার কথা নয়, কুকুর যেতে পারবে না। এক হলো নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের চোখে ফাঁকি দিয়ে একটা কুকুর সেখানে কিভাবে গেল? অথবা নিরাপত্তার বলয়কে ফাঁকি দিয়ে যেতে পারে যদি প্রশিক্ষিত কোনো কুকুর হয়। তাইলে এই সংস্থাগুলো ছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি অথবা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত তাদের কাছে প্রশিক্ষিত কুকুর রয়েছে। একটি কুকুর সেখানে মারা গেছে। এটা নিয়ে সার্জিস আলম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখন তাদেরকে, অর্থাৎ সরকারকে এগুলো তদন্ত করতে হবে যে এই কুকুর কারা পাঠিয়েছে সেখানে। নির্বাচন বিষয়ে সার্জিস আলম বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়। এবং এই অগ্নিকাণ্ডের পরপরই, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরপরই একটা বিষয় বিশেষভাবে খেয়াল করবেন সবাই। সকল মহল থেকে, সরকারের সাথে যারা সংশ্লিষ্ট সকল মহল থেকে বলা হচ্ছে দীর্ঘ মেয়াদী সংস্কার হবে, নির্বাচন আর বাংলাদেশে হবে না। প্রত্যেকের মুখ থেকে একটা কথা বেরিয়ে এসছে যে নির্বাচনের জন্য কি এই সরকার, নির্বাচনের জন্যই কি এই ছাত্র আন্দোলন? কাজে নির্বাচন দেশে হবে না। এই সংস্কার কার্যক্রম একদম
শেষ হওয়ার আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এবং এটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, যেখানে তদন্ত হবে, খুঁজে বের করা হবে, ওইটা নিয়ে সবাই চিন্তা করবে। অগ্নিকাণ্ডের পরদিনই কিভাবে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন না করার কথা বলা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, সবাই ভাবছেন। নির্বাচন বিষয়ে সার্জিস আলম, তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন এই মুহূর্তে, তিনি আরো বলেছেন সংস্কারের আগে নির্বাচন নয়, সংস্কার হবে না। সংস্কারের আগে শুধু সার্জিস আলম নয়, অনেকেই বলেছেন নির্বাচন এখন প্রয়োজন নেই, আগে সংস্কার করতে হবে। তিনি বলেছেন ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ সংস্কারমূলক একটা কাজ, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এছাড়াও 5ই আগস্ট যদি কেউ বলতো এই অন্তর্বর্তীকালীন সরকার 3 বছর সময় নেবে, কেউ দ্বিমত করতো না। কিন্তু এখন 4 মাস হতেই কেন নির্বাচন নিয়ে এত কথা? হ্যাঁ, আন্দোলনটা এমনভাবে হয়েছে, সকল শ্রেণীর মানুষের, পেশার মানুষের অংশগ্রহণে হয়েছে, তবে ছাত্রদের সংখ্যা ছিল বেশি। সার্জিস আলম যেটা প্রশ্ন করেছেন যে তখন মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তখন যদি আমরা বলতাম বা বলা হতো যে এই সরকার 3 বছর মেয়াদি থাকবে, 3 বছর, তাহলে নির্বাচনের প্রশ্ন উঠতো না, কেউ দ্বিমত করতো না। 3 বছর কেন, 6 বছর থাকুক। কিন্তু এখন 4 মাস হতেই কেন নির্বাচন নিয়ে এত কথা বলা হচ্ছে? এটা খুবই স্বাভাবিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের বর্তমান হাল হকিকত দেখে, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে, দেশের জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি দেখে, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কথা ভেবে, মব জাস্টিস, মব ইনজাস্টিস, মব ভায়োলেন্স দেখে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েছে। এই পরিস্থিতি দেখে দেশের সকল জনগণ এখন ভাবছে, বাইরে আপনারা একটা নির্বাচন দিয়ে কেটে পড়েন। সেই কারণে সংস্কার এখন আর মানুষ চায় না। মানুষ চায় একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সরে যাক, সেটি এখন প্রত্যাশা। কেন তাহলে মানুষ এখন নির্বাচন চাচ্ছে? দেশে যে অনিয়ম, অনাচার, নির্যাতন বেড়ে গেছে, সেই জন্য মানুষ নির্বাচন চাচ্ছে, তারা যেন সরে যান। তিনি আরো বলেন, যারা এই আন্দোলনে আহত নিহত হয়েছে তাদের রক্তের দায় তো এটা যে সুন্দর সংস্কারের মাধ্যমে নতুন নির্বাচনের ব্যবস্থা করা, তাদের যে আত্মত্যাগ, আত্মদান, এটার জন্য যখন আন্দোলন হয়েছিল তখন নির্বাচন হবে কি হবে না, সংস্কার হবে কি হবে না, এটা তাদের কোনো কর্মসূচিতেই ছিল না। তাদের এক দফা কর্মসূচি ছিল শেখ হাসিনা যাতে পদত্যাগ করে, এবং তাকে সেটা পদত্যাগে বাধ্যতা করেছে তারা। কিন্তু এখন বলছে সংস্কার, এখন বলছে নির্বাচন দেব না, নানান কথা বলা হচ্ছে। কাজেই মানুষের মধ্যে এখন সংস্কার বিষয়ে প্রশ্ন দানা বেঁধে উঠেছে। আরও একটি বিষয় হচ্ছে, মানুষ এখন চায়, হ্যাঁ, এই সরকার, একটা প্রশ্ন, বড় প্রশ্ন দেখা দিয়েছে, যেটি হচ্ছে, আমি আবারও বলি, বারবার বলি, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, তাকে নিয়োগ করেছেন ছাত্ররা। ছাত্ররা যা চাইবে তাই হবে। ইউনূস সাহেব নির্বাচনের কথা মাঝে মধ্যে বলেন, এটা হাস্যকর মনে হয়, কারণ ওনাকে নিয়োগ করেছে ছাত্ররা, এটা তিনিই বলেছেন। কাজেই ছাত্ররা যা চাইবে তাই হবে। ছাত্ররা এখন চাচ্ছে দেশের সংস্কার হবে, কাজে ইউনূস সাহেব বললেই তো নির্বাচন হবে না, বা 2-1 উপদেষ্টা টুকটাক নির্বাচনের কথা বলে, নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না। দেশে কোনো আগামী 15-20 বছর এতদিন টুকটাক শুনেছি যে কিছু সংস্কার করে 25 সাল বা 26 সালের মতো নির্বাচন হবে। এখন এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের পরপরই এখন আর নির্বাচনের বিষয়ে কথা না, এখন হলো শুধু সংস্কার করতে হবে। এখন যে কথাটি এস্টাবলিশ করতে চাচ্ছেন তারা, সেটি হচ্ছে নির্বাচন হবে, কখন, কোন সালে, কোন তারিখে হবে তার কোনো নিশ্চয়তা নেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওই কুকুর যে মারা গেছে তার জন্য তার সমবেদনা জানাই, তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। তারা যদি জীবিত থাকেন অথবা বাংলাদেশে থাকেন, বা এই কুকুরটি যার ছিল তার প্রতিও আন্তরিক সমবেদনা রইল, তিনি কুকুরটি হারিয়েছেন। আর এই কুকুরটি যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হয়, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে একটা কুকুরে নিহত হয়েছে এটি জানা গেছে, কোনো মনুষ্য প্রাণী সেখানে অগ্নিদগ্ধ হননি। তবে যেটি বলা হচ্ছে বারবার যে এই 2 সমন্বয়কের কক্ষে কেন আগুন,
সমন্বয়কদের মধ্যে কোনো বিভক্তি আছে কিনা সেটাও কিন্তু খুঁজে বের করতে হবে, কারণ অনেকেই কিন্তু সমন্বয়ক ছিলেন, অনেকেই ছাত্র আন্দোলন করেছেন, কিন্তু মাঝামাঝি 3 জন উপদেষ্টা হয়ে গেলেন আর 2 জন সমন্বয়ক হিসাবে মুখ্য ভূমিকা পালন করছেন। এটা নিয়েও তো এক ধরনের দ্বন্দ্ব হতে পারে যে আমরা তোমাদেরকে উপদেষ্টা চাই না, আমরা হতে পারি নাই, কাজে তোমরাও কিছু হতে পারবে না, থাকতে পারবে না। এটাও কিন্তু খুঁজে বের করবে, তদন্ত হচ্ছে। তদন্ত আবার কোন দিকে যাবে, তদন্ত কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সেটি আদৌ হবে কিনা, কারণ এখন সাংবাদিকদের প্রবেশ নিষেধ, সাধারণের প্রবেশ তো নিষেধই সচিবালয়ে। যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, যাদেরকে স্থায়ী পাস দেওয়া হয়েছে, যাদেরকে টেম্পোরারি পাস দেওয়া হয়েছে, তারা কেউ এখন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।